তারা দুইজন যখন পার্টিতে ছিল তখন ওই এজেন্টটি কাউকে কল করে জানায় তারা হয়তো এই ডিলের জন্য আবারও হাজব্যান্ড ওয়াইফ সেজে এসেছে। তারা এখানে সোয়ান এবং সেনের সম্পর্কেই কথা বলছিল। ফোনে যখন কথা বলছিল তখন সে বলে যে তুমি তার জাসুসি করো। সিন পরিবর্তন হয়, আমরা সেন এবং সুয়ানকে দেখতে পাই। তারা বসে গল্প করছিল। সুয়ান সেনকে একটি প্রশ্ন করেছিল, ওই প্রশ্নের উত্তরই সে দেয়। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছিল, 2 মাস পর ফিরে এসে বলে সে প্রেগনেন্ট। তারপর আমাদের বাচ্চা হওয়ার পর সে মারা যায়। আর মারা যাওয়ার পর আমি ডিএনএ টেস্ট করে জানতে পারি বাচ্চাটি আমার। তারপর থেকে আমি বাচ্চাটিকে নিজের করে নেই। একথা শুনে সে বুঝতে পারে এখানে তার কিছুটা ইমোশন কাজ করে, কিন্তু সে এখানে তার ইমোশনটা প্রকাশ করে না। সোয়ান বুঝতে পারে যে একজন বাবার জন্য এটা কতটাই কষ্টের, একা তার বাচ্চাকে লালন পালন করা। তারপর সে বলে তোমার নতুন ইনভেস্টরকে এটা তো বললে না। তখন সে বলে এখানে আমরা প্রফেশনাল কথা বলতে এসেছি, কোনো পার্সোনাল বিষয়ে কথা বলতে চাই না। তখন সে বলে আমার পার্সোনাল বিষয় তো জানতে চাইলে। এদিকে আমরা ওই গোয়েন্দা লোকটিকে দেখতে পাই যে কিনা তাদের ভিডিও শ্যুট করার চেষ্টা করছিল, কিন্তু এখানে সে গাছ থেকে পড়ে গিয়ে অনেক বেশি ব্যথা পায়। প্রিন্সের সাথে তাদের প্রোগ্রাম ছিল, প্রিন্স আর তার ওয়াইফ ছিল এই প্রোগ্রামে। এখানে হাজব্যান্ড ওয়াইফকে মেকআপ করে দিতে হবে। সেন সুয়ানকে অনেক সুন্দরভাবে মেকআপ করে দেয়, আর তার মেকআপ দেখে সবাই এখানে অবাক হয়ে যায়, এত সুন্দর মেকআপ কিভাবে একটি ছেলে করতে পারে। তারপর আমরা দেখতে পাই সোয়ানকে, যে কিনা প্রিন্সের ওয়াইফকে মেকআপ করে দেয় আর তার সাথে এমনভাবে তার হাজব্যান্ডের বিজনেস নিয়ে কথা বলে যে মহিলাটি বুঝতেই পারে না যে মেয়েটি এক পর্যায়ে তার হাজব্যান্ডের বিজনেসটাই প্রমোট করে দিল। এদিকে আমরা ওই গোয়েন্দা লোকটিকে দেখতে পাই যে কিনা তাদের রুমে প্রবেশ করে। রুমে ঢুকে দেখতে পাই তাদের জিনিসপত্র আলাদা আলাদা, আর এই পিকচার উঠিয়ে নেয়। সেন আর সুয়ান যখন রুমে প্রবেশ করে তখন তারা বুঝতে পারে তাদের রুমে কেউ ছিল, তাই তারা এখান থেকে বেরিয়ে যায়। তারপর তারা প্রিন্স আর তার ওয়াইফের সাথে বসে চা পান করছিল। তখনই ওই গোয়েন্দাটি এখানে চলে আসে আর বলে যে ওরা আসলে কাপল নয়, আপনাদের সাথে বিজনেস ডিল করার জন্য এইসব করছে, এই দেখুন এইসবের প্রমাণ। আরও বলে ওনারা বিজনেস ডিলের জন্য এইসব করে থাকেন সব সময়, এটা ওনাদের নতুন রুটিন নয়। তারপর তারা সবাই মিলে তাদের রুমে প্রবেশ করে। সেন যেহেতু আগে থেকেই সব কিছু বুঝতে পেরে যায় তাই সে অনেক সুন্দরভাবে প্ল্যান সাজায়। সে সুন্দর করে তাদের রুমটিকে ডেকোরেট করায়, যা দেখে মনে হবে সে সোয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইসব করেছে। তাই প্রিন্স আর তার ওয়াইফ তাদেরকে সন্দেহ করতে পারে না। তারপর তারা একসাথে যখন খাবার খাচ্ছিল তখন ওই গোয়েন্দাটি বলে, আচ্ছা তোমরা যেহেতু কাপল তাহলে তোমরা কেন এঙ্গেজমেন্ট রিং পরো না, তোমাদের রিং কোথায়? তখন সেন বলে আমাদের মধ্যে কিছু ঝামেলা ছিল, আর এই ট্রিপে এসেছি আমরা ওই ঝামেলাগুলোকেই শেষ করতে। তারপর সে একটি রিং বের করে সোয়ানকে বলে, আচ্ছা আমাকে কি মাফ করে দেওয়া যায় না? সোয়ান অনেকক্ষণ ভাব নিয়ে বলে, আচ্ছা লাস্টবারের মতো ক্ষমা করে দিচ্ছি, এরপর যাতে আর কোনো ভুল না হয়। এখানে সে তাকে আংটিটা পরিয়ে দেয়, আর সবাই মোটামুটি বুঝতে পারে, কিন্তু গোয়েন্দাটির সন্দেহ হচ্ছিল। তখন সেন তাকে কিস করে বসে আর সবাই সবার ভুল বুঝতে পারে, আর তারাও এটা মেনে নেয় যে হয়তো তারা সত্যিকারেরই কাপল। তারপর আমরা দেখতে পাই তারা যখন যাচ্ছিল তখন সেন তার হাত ধরে বসে। তখন সে তাকে বলে যে আমার হাত ধরতে হবে না, কারণ আমাদের ডিল এখন শেষ, তাই আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। একথা বলেই সোয়ান এখান থেকে চলে যায়। সে তাকে জানায় যে তোমাকে গাড়ি করে ছেড়ে দিব। সোয়ুন তার দিকে তাকিয়ে মুচকি হাসে, সে বুঝতে পারে। তারপর আমরা দেখতে পাই দুজনকেই গাড়িতে করে যখন যাচ্ছিল তখন সে বারবার তার ইনভেস্টরের কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু সে তাকে ইনভেস্টরের নাম বলতে চায় না। তারপর শেষ পর্যন্ত সে ইনভেস্টরের নাম বলেই ফেলে। ইনভেস্টরের নাম শুনে সে তো চমকে যায়, তখন সে অনেক বেশি রেগেও যায়। তাকে বলে আমাদের প্রথম ট্রিপে ছিল আমাদের হানিমুন ট্রিপ। তখন সে বলে হ্যাঁ, কেমন ট্রিপ ছিল আমার খুব ভালো করেই জানা আছে, আর তুমি যে কেমন এটাও আমি জানি। তখন সে বলে আগে যে দামি দামি গিফট নিতে তখন কি হতো? সোয়ুন বলে তোমার একটি গিফটও আমার পছন্দ হয়নি। তখন আবার সেন বলে যে ওই গিফটগুলো তো আমি আমার পছন্দে কিনিনি, আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে কিনিয়েছি। তখন সে বলে তোমার পছন্দ হলে আরও বাজে হতো আমার যতটুকু মনে হয়, কারণ তুমি তো সবসময় আদিম যুগের দাদাদের মতো থাকো, চোখে একটি চশমা যার কোনো প্রয়োজন নেই, আর গেটআপের কথা নাই বললাম, কি ড্রেস পরে কি না, একদম আদিম যুগের দাদাদের মতো। আর কি বলবো তোমাকে, তুমি আমার বিষয় নিয়ে আর কথা না বললেই আমি খুশি হব। তখন সে বলে হ্যাঁ,
এখন তো বলবি, আগে তো ওয়াইফ ছিলে যখন তখন তো ঠিকই আমার রান্না করা খাবার সব কিছু ঠিকই ভালো লাগতো, এখন আমার কিছুই ভালো লাগে না। তখন সয়ুন বলে, তোমার রান্না আমার কখনোই ভালো লাগতো না, না পারতে খেতে হতো, কারণ তুমি রান্না করেছিলে আর তখন আমি অভিনয়ে ছিলাম, তাই কি করব, বেস্ট কাপল হওয়ার জন্য তো খেতেই হতো, তাই খেতাম। তখন সে বলে, হ্যাঁ তোমার রান্নাও আমার কাছে বেকারই মনে হতো, আমিও না পারতে খেতাম, কারণ খাওয়া তো লাগবেই তাই না। তাদের দুইজনের ঝগড়ার মধ্যে কেন জানি না ভালোবাসাও লুকিয়েছিল, কিন্তু ভালোবাসাটা প্রকাশ একদমই ঘটে না, শুধু উল্টাপাল্টা কথার প্রকাশই ঘটে। সয়ুন তার মুখের দিকেই তাকাতে চায় না, বলে তোমার মুখের দিকে তাকাতেই আমার লজ্জা লাগে, ঘৃণা করে, এইসব বলছিল সে। বলে যে তুমি টাকা ছাড়া আর কি চেনো, তুমি তো স্বার্থের জন্য সব কিছুই করতে পারো। তখন সে বলে, ও তার মানে তুমি স্বার্থ ছাড়া কাজ করো, আমার তো মনে হয় না যে তুমি স্বার্থ ছাড়া কাজ করো। সয়ুন অনেক বেশি রেগে যায়, তারপর সে গাড়ি থেকে নেমে যায়। সে এখন তার নিজের লাইফ নিয়ে বিজি। সয়ুন তার কাপড়ের দোকানে চলে আসে, তারপর তার দাদিকে ভিডিও কলে তার কাপড়গুলো দেখায়। তার দাদি তার এইসব দেখে অনেক বেশি খুশি হয়, আর সে লাইভ ভিডিও করতো, কারণ তার কাপড় তো সেল হতে হবে। দাদি বলে, আমি চাই তুই সবসময় ভালো থাক, তোর বিজনেস কত বড় হলো, তুই কত টাকা ইনকাম করলি, এটা কোনো বিষয় নয়। সিন পরিবর্তন হয়, আমরা সেনকে দেখতে পাই, যে কিনা তার ছেলের কাছে এসেছিল। তখন তার ছেলে তাকে বলে, ভাইয়া এক কাজ করো। তার ছেলে তাকে ভাইয়া কেন ডাকে আপনারা তো খুব ভালো করেই জানেন। সে বলে, ভাইয়া এক কাজ করো, তুমি যদি ভাবিকে অনেক বেশি মিস করে থাকো তাহলে ওনাকে নিয়ে আসো। তারপর সে বলে, তুই কি মিস করছিস? সে বলে, হ্যাঁ আমি অনেক বেশি মিস করি। তারপর তার সারা রাত ধরে মনে পড়তে থাকে সয়ুনের কথা, কারণ সয়ুন যখন ছিল তখন নিঃস্বার্থভাবে তাকে হেল্প করেছিল, এখন তাকে হেল্প করার মতো কেউ নেই। সেনের বাবা কিছুক্ষণ পরে জানতে পারে যে তার ছেলে একটি জায়গা কিনেছে, আর যেই জায়গাটি এখন তার প্রয়োজন, কারণ এখন এই জায়গাটি থেকে তারা অনেক টাকা লাভ করতে পারবে। সেনের বাবা গিয়ে সেনকে জিজ্ঞাসা করে, তুই এই জায়গাটি কখন কিনলি আর কিভাবে কিনলি? তখন সে বলে, আমি যখন এই বিষয় নিয়ে লেখাপড়া করতাম তখন আমি বুঝতে পারি যে এই জায়গাটি একসময় আমাদের কাজে লাগতে পারে, তাই আমি আমার বন্ধুর কাছ থেকে ফান্ড নিয়ে এখানে ইনভেস্ট করি, আর এটা আমার জন্য আজ ভালো ফলাফল হয়ে দাঁড়ায়। তখন তার বাবা তার ইমানদারি দেখে ইমোশনাল হয়ে যায়, আর বলে, তুই যদি প্রিন্সের সাথে ডিল সাইন করতে পারিস তাহলে তুই যা বলবি আমি তোর কথা রাখবো। আর তখন আমরা দেখতে পাই সে তার অতীতে করা ভুলের জন্য তার বাবার কাছে ক্ষমা চায়, বলে, আমি যেই ভুলগুলো করেছি এইগুলো আমি আর রিটার্ন কখনোই করব না। তখন তার বাবা বলে, বুঝলাম, তুই আর কখনোই এই ভুলগুলো করবি না, ভুল কর আর না কর এইসব দেখার বিষয় না, তুই তোর মতো করে কাজ করে যা, আমি তোর সঙ্গ দিব। এদিকে আমরা সয়ুনকে দেখতে পাই, সে তার ডিল সাইন করার জন্য দুইজনকে ডেকে নিয়ে আসে। দুইজন সিলেক্ট হয়ে যায়, আর এদিকে হিমিংকে দেখানো হয় যে কিনা তার কোম্পানি ঘুরতে আসে, আর তার সব কিছু তার অনেক বেশি পছন্দ হয়। আজ তাদের ডিভোর্স ফাইনাল হওয়ার ডেট ছিল। সয়ুন তাকে কল করে সে জানায় সে দেশের বাহিরে আছে। সে বুঝতে পারে যে সে দেশে থেকেও দেশের বাহিরের কথা বলছে। সে জার্মানের কথা বলে, তার অ্যাসিস্ট্যান্টকে কল করলে অ্যাসিস্ট্যান্ট রাশিয়ার কথা বলে। এই দুইটি দেশ শুনে সে তো অবাক হয়ে যায়, বলে একসাথে একজন লোক দুই জায়গায় কিভাবে থাকতে পারে। সয়ুন চিন্তা করে তার বাসায় চলে যাবে, তাই সে সেনের বাসায় চলে যায় আর দেখতে পায় সেন একদমই সুস্থ আছে। তখন সে বলে তার নাকি বুকে অনেক বেশি ব্যথা করছে। তাকে নিয়ে সে হসপিটালে যায়। হসপিটালে সে অযথা সময় নষ্ট করছিল, একবার ওই রুমে যাচ্ছিল, অন্যবার ওই রুমে যাচ্ছিল, এইভাবে আর কি সময়গুলো পাস করে। তারপর সে উকিলের কাছে চলে যায়। উকিল বলে, আপনাদের সময় লস হয়েছে, তাই আপনারা আর পারবেন না আজ ডিভোর্স নিতে। আপনারা যদি ডিভোর্স নিতেই চান তাহলে সামনের মাসের 8 তারিখ যোগাযোগ করতে হবে, আর নতুন করে আবারও অ্যাপ্লাই করতে হবে। বিষয়টি জানার পর অনেক বেশি সে রেগে যায় আর চলে যায়। এদিকে সেন উকিলের সাথে হাত মিলিয়ে সে অনেক খুশি হয়। এখানে আমরা বুঝতে পারি এটা তার প্ল্যান ছিল। এদিকে আমরা হিমিংকে দেখতে পাই যে কিনা সিনেমা হলে সয়ুনকে নিয়ে যায়। তখন সে জানায়, আমার ছোটবেলা থেকেই সিনেমা অনেক বেশি ভালো লাগতো, কিন্তু সময়ের কারণে কখনোই আমি সিনেমা হলে আসতে পারিনি, সিনেমা দেখতে পারিনি, কারণ আমি সবসময় বিজি লাইফ কাটিয়েছি। আমার বড় বোন আমাকে খুব কম সময় দিত, সে তার মতো করে বিজনেস নিয়ে বিজি থাকতো। আর আমি এই লাইফে আসার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের লাইফ যেহেতু বিজনেস নিয়ে, তাই আমার আর এই লাইফে আসা হয়নি। তখন সে বলে, তোমার কোন টাইপের মুভি পছন্দ? তখন এখানে হিমিং জানায় যে তার নাকি এন্ডিংয়ে যে স্যাড এন্ডিং হয় এই টাইপের মুভি অনেক বেশি পছন্দ। তখন সয়ুন বলে, এই টাইপের মুভি আমার একদমই পছন্দ না, কারণ বাস্তব জীবনে যারা যাদেরকে ভালোবাসে তারা তো কখনোই পায় না, আর মুভিতেও যদি এমন হয় তাহলে কেমন দেখা যায়।
তাই আমার এইসব ভালো লাগে না। কিন্তু হিমিং বলে তাই নাকি এইসব ভালো লাগে। এদিকে আমরা সেনকে দেখতে পাই, যে কিনা বসে বসে ড্রিঙ্ক করছিল। তখনই তার কাছে ফাংলি চলে আসে। ফাংলি তাকে এসে বলে, কি করছো? এইভাবে ড্রিঙ্ক করা কি তোমার জন্য উচিত? আর দেখো গিয়ে তোমার এক্স ওয়াইফ কি করছে। তোমার এক্স ওয়াইফ হিমিং এর সাথে রিলেশনে জড়িয়েছে। তখন সে বলে, সে আমার এক্স ওয়াইফ না, সে আমার এখনো ওয়াইফ, কারণ তাকে আমি এখনো ছাড়িনি। তখন সে তার মুখের উপর পানি মেরে দিয়ে বলে, মারবে আমাকে মারো, অনেক বেশি রেগে আছো তাই না? তুমি আমাকে মারতে চাও, মেরে ফেলো। আমি চাই তুমি আমাকে মারো, তাহলেই আমি এখন শাস্তি পাবো, কারণ তোমাকে আমি কখনোই ছাড়তে চাই না। এখানে ফাংলিয়ের এইসব আচরণ দেখে সে রেগে গিয়ে তাকে তার বাসায় পৌঁছে দেয়। এদিকে আমরা হিমিং এবং সুইয়ানকে দেখতে পাই। তারা যখন বাসায় যাচ্ছিল তখন হিমিং তাকে জানায়, তোমাকে কিছু কথা বলতে চাই। তখন সে জিজ্ঞাসা করে, কি কথা বলবে, বলে ফেলো। তখন সে বলে, দেখো তুমি খুব ভালো করেই জানো আমি প্লে বয় টাইপের। হ্যাঁ, আগে আমি অনেকগুলো রিলেশন করেছি, কিন্তু এখন আমার লাইফে কেউ নেই। তুমি যদি চাও তাহলে আমি তোমার লাইফ পার্টনার হতে পারি। তখন সোয়ুন বলে, তুমি খুব ভালো করেই জানো আমি বিবাহিত, আর আমি এইসবে কখনোই জড়াতে পারবো না। আমি আমার হাজব্যান্ডকেই ভালোবাসি। তখন সে বলে, আমি জানি তোমার হাজব্যান্ডের সাথে খুব শীঘ্রই তোমার ছাড়াছাড়ি হতে চলেছে। তখন সে বলে, এটা তোমার ভুল ধারণা। আমার হাজব্যান্ডের সাথে আমার যাই হোক, এটা তো আমি তোমার সামনে প্রকাশ করছি না, তাই না? আর আমার হাজব্যান্ডের সাথে আমার সব কিছু ঠিকঠাকই আছে। এইসব ভুল ধারণা থেকে তুমি বেরিয়ে আসতে পারো। আর আমি এখন বাসায় যাব। এই কথা বলে সে চলে যেতে চায়। এদিকে আমরা সেনকে দেখতে পাই, যে কিনা তার সব কথা শুনতে পারে আর বুঝতে পারে হয়তো সোয়ান এখন পর্যন্ত তার প্রতি লয়াল। তারপর সে সোয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার আসতে এত দেরি হলো কেন? সোয়ান তার কোনো কথার উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। তারপর সে হিমিংকে বলে, দেখো আমার ওয়াইফ থেকে দূরত্ব বজায় রাখবে। আমি চাই না তুমি আমার ওয়াইফের আশেপাশে ঘুরো, আর আমার ওয়াইফের সাথে কোনো বিষয়ে কথা বলো। এদিকে আমরা ফাংলিকে দেখতে পাই, যে কিনা বসে বসে ড্রিঙ্ক করছিল। তখন তার উকিল তাকে জানায়, দেখো এইভাবে তার জন্য সারা জীবন কান্না করে তো তোমার কোনো লাভ হবে না। সে তার ওয়াইফ নিয়ে বিজি আছে, আর সে তার ওয়াইফকে কখনোই ছাড়তে চায় না। তখন ফাংলি বলে, আমি তাকে কখনোই ছাড়বো না। আমি তাকে যে কোনো বিনিময়ে বিয়ে করে ছাড়বো, আর যদি তাকে বিয়ে না করি তাহলে আমি কাউকেই বিয়ে করব না। এই কথা শুনে উকিল বলে যে, দেখো এইসব বলে কোনো লাভ হবে না, কারণ তুমি খুব ভালো করেই জানো তাকে তুমি পাবে না। তাহলে কেন তার আশায় নিজের জীবনটাকে নষ্ট করছো? তুমি দেখতে অনেক সুন্দরী। তারপর তার কাছে গিয়ে বলে যে, এই হাউসে কি তুমি আমার সাথে যাবে? আসলে জায়গাটি একটি বৃদ্ধাশ্রম ছিল। তখন সে বলে, আমি তোমার সাথে বৃদ্ধাশ্রমে কেন যাব? এই কথা বলে যখনই তাকে মারতে যায় তখন উল্টো উকিলটি তাকে কিস করে বসে। তারপর সেও উকিলটিকে কিস করে। এই পর্যায়ে আমরা দেখতে পাই তারা দুইজন বসে গল্প করছিল, সে কিভাবে সেনকে বলতে পারবে। আর উকিলটি বলছিল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যদি তুমি চাও তাহলে আমাকে একটি সুযোগ দিয়েই দেখো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। এদিকে সেনের অ্যাসিস্ট্যান্টের কাছে একটি ফাইল আসে। ফাইলটি আসার পর তাকে বলা হয় এটি সেনের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু এখানে সে সেনের কাছে পৌঁছানোর আগে নিজেই কিছু পিকচার উঠিয়ে রাখে। তারপর কেন জানি না ফাইলটি সাইডে রেখে দেয়। এদিকে আমাদের সোয়ুনকে দেখানো হয়, যে কিনা তার মিটিং অ্যাটেন্ড করছিল। এখানে সে তার ডিজাইনগুলো সবার সামনে শো করে। সিনটি এখানেই কাট করে আমাদের হুমিংকে দেখানো হয়, যে কিনা তার বোন লিংয়ের সাথে দেখা করতে চায়। এখানে লিং তাকে জানায়, তুই এখন কোন মেয়ের পিছনে ঘুরছিস? তখন সে বলে, আর কে, সোয়ুন। সোয়ুনের নাম শুনে তার বোন অনেক বেশি চেতে যায় আর বলে, কেন, তোর কি দুনিয়ায় আর কোনো মেয়ের চোখে পড়েনি? তার বিবাহিত জীবন নষ্ট করবি না বলে দিলাম। এদিকে হাউচিন তার ঘোড়া রাইডের জন্য এসেছিল। এখানে তার কোচ তাকে জানায় তার ফ্যামিলির কাউকে আনতে হবে, আর তারা যদি পারমিশন দেয় তাহলেই সে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। তখন সে বলে, আচ্ছা আমি আমার বাবিকে ডাকছি। বাবিকে ডাকার পর সে তার বাইকেও ডাকে আর বলে, বাই তাড়াতাড়ি চলে আসো, বাবি আসছে। তারপর তারা দুইজনই এখানে চলে আসে। সেনকে জিজ্ঞাসা করা হলে সেন বলে, আমার কোনো প্রবলেম নেই। সোয়ুনকে সে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো প্রবলেম আছে? তখন সোয়ুন বলে, আপনারা যদি আপনাদের সিকিউরিটি বাড়িয়ে দিন তাহলে এতে আমার কোনো প্রবলেম নেই, কারণ বাচ্চাটি তো ছোট, আর সে ঘোড়ার সব কিছু লাগার পাবেও না, যদি পড়ে যায় তাহলে ব্যথা পেতে পারে। তখন কোর্স জানায় যে এই বিষয় নিয়ে কোনো প্রবলেম হবে না, সে সব কিছু ম্যানেজ করে নেবে। কোর্স চলে যাওয়ার পর হাউচিং বলে, ভাইয়া তুমি এখানে অপেক্ষা করো, আর ভাবি প্লিজ এখান থেকে যেও না, এখানের জুস অনেক মজা, আমি নিয়ে আসছি। এই কথা বলে তাদের সময় কাটানোর জন্য কিছুটা সময় দেয়। তবে এখানে সোয়ুন বলে, আমার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি মিটিং অ্যাটেন্ড করতে চলে যাচ্ছি। সে এসে দেখতে পায় তার ভাবি নেই। ভাইয়াকে জিজ্ঞাসা করলে ভাই বলে,
তোর বাবির মিটিং আছে তাই সে থাকতে পারেনি। এই বিষয়টি শুনে সে বলে, ভাইয়া তার মানে দোষ তুমি করেছো, কারণ ভাবি যদি দোষ করতো তাহলে ভাবি অবশ্যই এখানে থাকতো। তুমি ভাবিকে যে কোনো বিনিময়ে ফিরিয়ে নিয়ে আসো। তারপর এদিকে আমরা সেনের মাকে দেখতে পাই। সেনের মা তাকে জানায় যে মেয়েটিকে আমার অনেক বেশি ভালো লাগে, তার মতো ভালো মেয়ে আমি আর কখনোই দেখিনি। আমি যদি এত রুড ব্যবহার না করতাম তাহলে সে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কখনোই লুকাতো না। আমি তার সাথে এমন ব্যবহার করেছি বিদায় সে এমনটা করেছে। তুই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আয়। আমার মধ্যে তো ভালো কোনো গুণ নেই, আমিও তো অনেক কিছু লুকিয়েছি তার কাছ থেকে, তাই আমার উচিত তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। যদি আমি ক্ষমা চেয়ে নেই তাহলে কি সয়ুন আমাকে ক্ষমা করে দিবে? আমি তো হাউজিনের পুরো বিষয়টি তার কাছ থেকে গোপন করে গিয়েছি, তাহলে সে কিভাবে আমাকে ক্ষমা করবে? তখন তার মা জানায়, তুই যদি তার কাছে মন থেকে ক্ষমা চাস তাহলে হয়তো সে তোকে মাফ করে দিতেও পারে।